সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিউ টিভির সাপ্তাহিক বিশেষ আয়োজন দুর্বাসী স্বজন অনুষ্ঠানে। দুর্বাসী স্বজন প্রতি মঙ্গলবার রাতে প্রচারিত হয়। আমাদের এই অনুষ্ঠানে আমরা প্রতি পর্বেই একজন প্রবাসীকে নিয়ে আসি আমাদের স্টুডিওতে, যিনি তার প্রবাস জীবনের গল্প বলেন। আজও আমাদের সাথে একজন প্রবাসী আছেন আমাদের স্টুডিওতে, তার নাম ফখরুল ইসলাম। আমাদের স্টুডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। জি দর্শক, ফখরুল ইসলাম একজন ব্যবসায়ী যিনি যুক্তরাজ্যে থাকেন। তিনি বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি ইউকে এর ট্রেজারার, একই সাথে বিয়ানীবাজার পৌর কল্যাণ সমিতির সাংগঠনিক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন। এর ছাড়াও তিনি প্রেরণা যুবচক্র বিয়ানীবাজারেরও প্রতিষ্ঠাতা। দর্শক, আমরা ফখরুল ইসলামের কাছ থেকে তার প্রবাস জীবনের গল্প বিস্তারিত শুনব। আরেকটু এখানে জানিয়ে রাখা উচিত যে ফখরুল ইসলাম যিনি বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশন ইউকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন। সব বিষয়ে আমরা কথা বলবো। শুরুতেই আমি ফখরুল ইসলাম আপনার কাছে জানতে চাইব যে আপনার প্রবাস জীবনের শুরুর গল্পটা যদি বলেন, যে কখন আপনি প্রবাসে গেলেন, কীরকম ছিল সেই দিনগুলো, বা এখন কীরকম আছেন? হ্যাঁ, ধন্যবাদ। সর্বপ্রথম বাংলা ভিউকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে এই ধরনের একটি প্ল্যাটফর্ম আমাকে দেওয়ার জন্য। আমার বাবা ছিলেন লন্ডন প্রবাসী, 1952-তে লন্ডন গিয়েছিলেন। তো বাবা সেখানে যেরকম যে সময়ে ছিল সেই রকমই কর্মরত ছিলেন। তারপরে উনি 1980-তে এসে ট্রান্সপোর্ট বিজনেস শুরু করলেন। খুব জমজমাট ব্যবসাও ছিল তখন। তারপরে 87-এ আমার আব্বা আবার লন্ডনে ফিরে গেছেন। ফিরে যাওয়ার পরে লন্ডনে কিছুদিন থাকার পরে সেখানে মারা যান। সেই সূত্র ধরে, বাবার সূত্র ধরেই আমরা 1989-এর মার্চ মাসে লন্ডনে পাড়ি জমাই। আচ্ছা, পরিবার সবাই? তখন আমি স্কুল বয় ছিলাম। আমি, আমার মা, আমার ভাই এবং আমার বোন, আচ্ছা, সবাই মিলে আমরা প্রবাসে পাড়ি জমাই। অদ্য অবধি তো আপনারা যুক্তরাজ্যে আছেন পরিবার সহ? জি। আচ্ছা, তার মধ্যেও সময় পেলেই দেশে ছুটে আসেন? দেশে ছুটে আসি। আচ্ছা, তাহলে তো আপনার প্রায় অনেক দিন হয়ে গেল, কয়েক 31 বছরের মতো। আচ্ছা আচ্ছা, দীর্ঘ সময়। এই দীর্ঘ সময়ে যদি আপনি একটু বলেন যে 1989 সালে যখন গেলেন যুক্তরাজ্যে, তখনকার পরিস্থিতি, বিশেষ করে বাঙালিদের পরিস্থিতি, বাংলাদেশিদের পরিস্থিতি আর এখনকার পরিস্থিতি বেশ পার্থক্য আছে। তখনকার সময়ে বেশিরভাগই ছিল আমরা যারা ফ্যামিলিগতভাবে গেছি। জি। কিছু লোক সেখানে ভিজিটার হিসেবে গিয়েছিলেন। কিন্তু ওই সময় থেকে এখন আমাদের যারা ফ্যামিলি, যেমন মনে করেন আমরা 4 জন গিয়েছিলাম আমার আম্মার সঙ্গে। আচ্ছা। কিন্তু আমাদের এখন বর্তমানে 8টা ফ্যামিলি। আচ্ছা, সেখানে আছেন। আমার বোনরা, ভাইরা পরপর আমাদের যাওয়ার পর তারা গেছে, এখান থেকে আছে। তো এইরকমই যুগ বাড়ছে, সময় বাড়ছে, আমরা পরিবারগুলো বাড়ছে, জনসংখ্যা বাড়ছে, অনেক কিছু চেঞ্জ আসছে। আগে আমাদের এখন তো বিলেতে আমরা এখন 4th জেনারেশনে পড়ে গেছি। জি। খুব ভালোভাবেই আমরা আছি। আমাদের অবস্থান, বাঙালি এবং বাংলাদেশিদের অবস্থান অনেক ভালো আছে। আচ্ছা, আপনি তো মনে করেন প্রায় প্রতি বছরই দেশে আসা যাওয়া হয়। তো প্রবাসী হিসাবে যদি দেশে আসতে বা যেতে কোনো সমস্যা সম্মুখীন হন কিনা? সম্মুখীনটা আমরা আগে হতাম, অনেক হতাম। তো কম্পেয়ার টু আগের সঙ্গে যদি আমরা তুলনা করি, সেইভাবে এখন অনেকটা ভালো। আচ্ছা, আগের বলতে মনে করেন 5-10 বছর আগে অনেকটা আমরা হয়রানি হতে হতো। কিন্তু এখন যে ডিজিটাল যুগে অনেক হয়রানির পিকচারগুলো ফেসবুকে চলে আসে, সোশ্যাল মিডিয়াতে চলে আসে, যার কারণে সরকারের সচেতনতা এবং ওই যে সোশ্যাল মিডিয়ার কারণে অনেক কিছু আমরা আগে থেকে এখন পরিস্থিতি ভালো হয়েছে। আচ্ছা, সব মিলিয়ে আপনারা এখন মোটামুটি সন্তুষ্ট? আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে বলছি, আমরা দেশ হিসাবে আলহামদুলিল্লাহ, আমরা তো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি হলেও আমাদের দেশটা এগিয়ে যাচ্ছে। আচ্ছা, প্রবাসী যেহেতু আপনি, সেহেতু প্রবাসী হিসেবে কোনো বিশেষ কোনো আছে কিনা, আপনাদের দাবি আছে কিনা এখানে, যে বাংলাদেশ, যেহেতু বাংলাদেশে এখন একটা প্রবাস বান্ধব সরকার আছে বলে আমরা বলতে পারি আর কি, সেই হিসাবে কোনো বিশেষ দাবি আছে কিনা? বিশেষ দাবি তুললে তো অনেক দাবি তোলা যায়।
তবে আমাদের বিশেষ যে দাবিটা আমাদের প্রবাসীদের দীর্ঘদিনের দাবি যে সিলেট বিমানবন্দরটা আন্তর্জাতিক হবে, এখনও আছে, কিন্তু শুধু আমাদের বাংলাদেশের প্লেন বা দুই একটা প্লেন আগে ল্যান্ড করছে। আমরা চাই যে সকল দেশের প্লেনগুলো আসুক বাংলাদেশে, আসার পরে যে বিদেশে যে স্পেশালি যে হলিডের সময় যে আমাদের যে টিকিটের ক্রাইসিসগুলো, সবই চাই যে বিদেশে যে বাংলাদেশি আমাদের জনসংখ্যা আছেন বা আছি আমরা, তার মধ্যে ধরতে গেলে 80% সিলেটের। তো সবই চায় যে ডাইরেক্ট ফ্লাইটটা সরাসরি আসুক। আচ্ছা, বিশেষ করে বাংলাদেশ বিমানের ফ্লাইটটা যদি বেশি হয়, হলিডের সময় যেরকম বাংলাদেশে সব জায়গারই একটু ক্রাইসিস থাকে, তো অন্য এয়ারলাইন্সে যদি সেই সুবিধাটা পেত, তাহলে আমরা অন্তত পক্ষে যে হলিডের সিজনে আমরা চয়েস করতে পারতাম। জি, আচ্ছা দর্শক, আগেই জানিয়েছিলাম যে ফখরুল ইসলাম, যিনি বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি ইউকের কোষাধ্যক্ষ হিসেবে আছেন, এছাড়া বিয়ানীবাজার পৌর কল্যাণ সমিতির সাংগঠনিক সম্পাদক হিসাবেও কাজ করছেন। তো আমরা তার কাছে এই সংগঠনগুলোর কার্যক্রম সম্পর্কে জানতে চাইব যে এই দুইটা সংগঠন বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি এবং বিয়ানীবাজার পৌর কল্যাণ সমিতি যুক্তরাজ্য দুটোর সাথে আপনি জড়িত, দুটোর কাজকর্ম আর কি একটু যদি বলেন দর্শকদের উদ্দেশ্যে। বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি যেটা হচ্ছে ব্রিটেনে আমাদের বিয়ানীবাজারের সবচেয়ে প্রাচীনতম সংগঠন। আচ্ছা, এই সংগঠনের জন্ম কত সালে? 87-এ। আচ্ছা, অনেক 1987-এ এটা জন্ম হয়েছে। আলাপ আলোচনা আগ থেকে হয়েছে, কিন্তু 87-এ অফিসিয়ালি সেটার ডিক্লেয়ার হয়েছে। তো এই সংগঠনটি থেকে আমাদের বিয়ানীবাজারের যে কাজ, মূলত অনেক সংগঠন আছে বিয়ানীবাজার ভিত্তিক, গ্রাম ভিত্তিক, কিন্তু এই সংগঠনটি হচ্ছে কি সব সংগঠনের প্রধান সংগঠন। আচ্ছা, প্রাচীনতম সংগঠন, আমাদের মুরব্বিয়ানরা করে গেছেন সেই সংগঠনে। সেই ধারাবাহিকতায় এই সংগঠন থেকে আপনারা অবশ্য জানেন যে বাংলাদেশের ঐতিহাসিক একটা হাসপাতাল বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হসপিটাল এই সংগঠনের মাধ্যমেই হয়েছে। জনকল্যাণ সমিতি বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি ইউকের মাধ্যমেই হয়েছে। এছাড়া যে অনেক দুস্থ গরিবদের মধ্যে বা দেশের উন্নয়নমূলক কোনো কাজে আমরা এগিয়ে আসি। আচ্ছা, উভয় সংগঠনই পৌর কল্যাণ যেটা পৌরসভার মধ্যে সীমাবদ্ধ কমিটিতে, কিন্তু কাজটা আমরা করে যাচ্ছি সমস্ত বিয়ানীবাজারের জন্য। আচ্ছা আচ্ছা, যেমন আমরা গত কয়েকদিন আগে 7 ফেব্রুয়ারি আমরা একটা প্রোগ্রাম করেছি পৌর কল্যাণ সমিতির উদ্যোগে, যেটা হলো চক্ষু শিবির। আচ্ছা, এই 7 ফেব্রুয়ারি গত 7 ফেব্রুয়ারি যে বিয়ানীবাজারে। এটা শুধু বিয়ানীবাজারের রুগীরাই ছিল না। আচ্ছা, প্রায় অনুমানিক 400 জন রুগী ছিল। বিয়ানীবাজার বা আশেপাশের এলাকা থেকে এসেছেন, বললেখা, গোলাপগঞ্জ, মানে আশেপাশের এলাকাগুলো থেকে। হ্যাঁ, সেটা শুধু আমাদের কমিটিটা পৌর সবার ভিতরে সীমাবদ্ধ, কিন্তু কাজকর্মটা কিন্তু আশপাশে এলাকা জুড়ে। আচ্ছা, এই যে দুটো সংগঠন আছে, বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি এবং বিয়ানীবাজার পৌর কল্যাণ সমিতি, এই দুটো সংগঠনের সাথে সেখানকার যুক্তরাজ্যে যারা আছেন প্রবাসী, শুধু কি তারাই জড়িত নাকি এখানে যারা আছেন তারাও জড়িত? আসলে এখানে যারা আছেন আমাদের তো আত্মীয় স্বজন, আমরা যদি কোনো কাজকর্ম করে থাকি তারাই আমাদের এখানে সাহায্য করে থাকে, কিন্তু মূলত সেটা যুক্তরাজ্য ভিত্তিক সংগঠন। আচ্ছা, সেখানকার মনে করেন বিয়ানীবাজার এলাকার কতজন প্রবাসী এই সংগঠন দুটির সাথে আছেন? অনেক প্রবাসী, কারণ পৌরসভার কমিটিটা একটি সীমাবদ্ধ। আমাদের 21 জন কার্যকরী কমিটি নিয়ে এটা হয়েছে, এবং জনকল্যাণ সমিতি বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি সেটা আমাদের প্রায় 100-এর উপরে সদস্য, যে কার্যনির্বাহী কমিটি। এর বাইরে তো সাধারণ সদস্য তো প্রচুর। আচ্ছা দর্শক, ফখরুল ইসলাম একসময় তুহুর ব্যাডমিন্টন প্লেয়ার ছিলেন। আমরা তার ব্যাডমিন্টন খেলার গল্পটা শুনবো। আপনি তো একসময় ব্যাডমিন্টন খেলতেন, তো বিভিন্ন খেলা থাকতে, ক্রিকেট, ফুটবল, এইসব জনপ্রিয় খেলা থাকতে আপনি ব্যাডমিন্টনে কেন ঝুঁকেছিলেন বা কিভাবে ছিল সেই সময়টা? ব্যাডমিন্টন যেটা বলতে গেলে ইটস গেম অফ জেন্টলম্যান। আর আমার সময় যখন আমি ছোট ছিলাম,
আপনারা জানেন বিয়ানীবাজার যে ঐতিহাসিক পঞ্চখণ্ড হাই স্কুল মাঠ, সেটা আমার বাড়ির পশ্চিম পাশে, বাড়ির সঙ্গেই লাগা। তো সেখানে বিভিন্ন জাত খেলা হতো, ফুটবল হতো, ক্রিকেট হতো, ভলিবল হতো। তখন আমি যেটাই সুযোগ পেতাম সেটাই খেলতাম। আচ্ছা। আর তার থেকে কাছেই ছিল যে ব্যাডমিন্টন খেলা হতো যেখানে, সেটা আমার বাড়ির সঙ্গেই, আমার বাড়ির ওয়ালের সঙ্গেই ছিল। তো সেখান থেকে আমি যে ব্যাডমিন্টনের যে প্রতি যে আমার যে আগ্রহটা, মায়াটা বেড়েছে, যা আস্তে 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 তিলে তিলে তিলোত্তমাতে ঘটেছে। আচ্ছা, যেহেতু এখন প্রবাসে আছেন, যুক্তরাজ্যে আছেন, সেখানেও তো ব্যাডমিন্টন প্রবাস জীবনের যে নানা যায় ঝামেলা, জুট ঝামেলা যেগুলো আছে, সেগুলো সামলে কিভাবে ব্যাডমিন্টনকে সময় দেন? হ্যাঁ, ব্যাডমিন্টনকে আমি প্রচুর সময় দিয়েছি। আচ্ছা। এক সময় আমার বন্ধুরা আমাকে বলতো যে দ্য ম্যান অফ ব্যাডমিন্টন। আচ্ছা। কারণ আমার সময়টাই পুরা আমাদের এইখানে তো হ্যাঁ ব্যাডমিন্টনের টুর্নামেন্টগুলো সাধারণত সানডে, রবিবারে ছুটির দিন হয়ে থাকে। তো সানডেটা তো আমি, আমার মনে হয় প্রথম দিকে ব্যাডমিন্টন ফেডারেশন ইউকে করার পরে আমার মনে হয় যে 5 বছর আমি সানডেটা আমার জন্য পাইনি, ব্যাডমিন্টনের জন্যই দিয়েছি। আচ্ছা আচ্ছা, মানে ছুটির দিনটাও ব্যাডমিন্টনে চলে গেছে। হ্যাঁ, চলে গেছে। আচ্ছা, যে যে সংগঠন প্রতিষ্ঠা করলেন বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশন ইউকে, এটা ঠিক কোন লক্ষ্য নিয়ে বা কোন উদ্দেশ্য নিয়ে গড়েছিলেন? আমি যখন ব্যাডমিন্টনে সক্রিয়ভাবে আমি যখন জড়িত হই, তখন ইংল্যান্ডে হাতে গোনা, শুধু লন্ডনে নয়, ইংল্যান্ডে হাতে গোনা 2-3টা টুর্নামেন্ট বছরে হতো। একটা ঐতিহ্যবাহী সাপ্তাহিক পত্রিকা জনমতের, আর আরেকটা বার্মিংহামে হতো, আর তারপরে অবশ্য চ্যানেলে এসেছে। আচ্ছা। আমি দেখতাম যে ওইগুলাতে আমাদের খেলোয়াড়দের যে অ্যাটেন্ডেন্সিটা আছে, অ্যাটেন্ডেন্সিটা খুব কম। আচ্ছা। আমরা বিশাল হলে 12টা 14টা কোর্ট, 6টা কোর্ট, 4টা কোর্ট, কিন্তু অ্যাটেন্ডেন্সিটা আমাদের মাত্র হতো 15 থেকে 20টা। আচ্ছা আচ্ছা। এর কারণটা হচ্ছে যে কিছু ওই যে ভালো 15-20টা টিম, এরাই শুধু আসতো। আর যে বাকি যারা খেলোয়াড় আছে, যারা নর্মাল প্র্যাকটিস করে, তারা আসতো না। এই কারণে আসতো না যে আমরা যদি এইখানে যাওয়ার পরে এই ভালো খেলোয়াড়দের সঙ্গে তো আমাদের কোনো তাল মিলিয়ে খেলার কোনো অভিজ্ঞতা নেই, পারবো কি না। সেই প্রেক্ষাপটে আমি দেখলাম যখন ওদেরকে কীরকম খেলাতে আনা যায়, হ্যাঁ, খেলাতে ইনভলভ করা যায়, ওই নিয়ে বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের একটা চিন্তা ভাবনা আমার মাথায় এলো। আমার সঙ্গে আমার সঙ্গীরা ছিলেন, বিশেষ করে আমার শ্রদ্ধাময়ী আতাবাই, যিনি ব্যাডমিন্টনে দীর্ঘদিনের এক কি বলবো, আমার গুরু, আমার কাজ করেন, আমার ব্যাডমিন্টনের গুরু। তাছাড়া যে ব্যাডমিন্টনের ক্লাবগুলো আছে, লন্ডনের বৃহত্তম ক্লাব টাওয়ার আমলেস ক্লাব, উসমানী ক্লাব, তাদের সঙ্গে আমার আলাপ হলো যে আমরা কীরকম এইটাকে কী করতে পারবো, যে খেলোয়াড়দেরকে আমরা এই টুর্নামেন্টে নিয়ে আসা। তখন আমরা একটা টুর্নামেন্টের যে আসার জন্য একটা কাঠামো সৃষ্টি করি, যেটা হলো যে ক্যাটাগরি সিস্টেম। আচ্ছা। তা আমরা প্রথমে আছে আমাদের এ ক্যাটাগরি, B+, B, C এবং D। আচ্ছা, মানে এই ক্যাটাগরিতে একটি কিভাবে প্লেয়াররা খেলে? আচ্ছা, যে ভালো খেলোয়াড় যারা আছে তারা এ ক্যাটাগরি। আচ্ছা, তাদের থেকে এবং বি ক্যাটাগরি, এ আর বির মধ্যে কিছু খেলোয়াড় আছে তারা না এ না তারা বি, তো তাদেরকে আমরা B+ করে ফেলেছি। আচ্ছা, আর বি ক্যাটাগরি আছে, তারপরে আমরা সি ক্যাটাগরি, তারপরে আপনার ডি ক্যাটাগরি। আচ্ছা, মানে হচ্ছে যে যে যত ভালো প্লেয়ার সে তত উপরের ক্যাটাগরি উপরে খেলবে। আচ্ছা আচ্ছা। তার মাঝে আবার সিস্টেম আছে, যেমন আমরা যখন টুর্নামেন্ট করি, টুর্নামেন্টে একজন ডি ক্যাটাগরির খেলোয়াড় অনেকদিন খেলেছে, টুর্নামেন্টে ও জিতেছে। এক টুর্নামেন্ট জিতা না, কোনো সময় 2-3 টুর্নামেন্ট জিতার পরে তাকে আমরা আপ করে ফেলি। আচ্ছা আচ্ছা, মানে ডি থেকে তাকে আমরা সি করে ফেলি, মানে তার খেলার উন্নতি হয়েছে। আচ্ছা আচ্ছা। আপনার বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশন ইউকে যেটা আছে, সেটার বর্তমান কাজকর্ম কীরকম চলছে? বর্তমান কাজকর্ম, আমি তো শুরু থেকেই গত বছর পর্যন্ত আমি কমিটিতে সক্রিয়ভাবে ছিলাম। এখন যেহেতু আমাদের লাইফটাও কিছু বিজি হয়ে গেছে, আমি অবসরে আছি। অবসরে থাকলেও তাদের সঙ্গে আমার যোগাযোগ আছে। ওরা তো আমাদের সঙ্গে প্রথম থেকেই ছিলেন, এখনও আসেন। আর আমি যে একদম লোক ছেড়ে দিয়েছি তাও নয়, আমার
খোঁজ খবরটা সবসময় আমি নিয়ে থাকি, মানে পরামর্শও দিচ্ছেন? পরামর্শ দিয়ে থাকি। আরেকটি কথা বলি ভাই, যে আমার বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনে যে প্রথম যে জিনিসটা আমরা চালু করেছিলাম, সেই জিনিসটা চালু করেছিলাম যে আমরা একটা নির্ধারিত ফি আছে, ফিস আছে যে খেলতে গেলে। কিন্তু দেখা গেছে আমাদের অনেক ইয়ংস্টার আছে যারা কলেজে পড়ে, যারা স্কুলে পড়ে, তাদের জন্য এই ফিটা দেওয়াটা অসম্ভব হয়ে যায়, যেহেতু তারা কাজ করে না। আমি একাই উদ্যোগটা নিয়েছিলাম, কিন্তু সেই উদ্যোগটাকে আমাকে পরে সকলে সাধুবাদ জানিয়েছে। সেই উদ্যোগটা হলো যে তারা যখন খেলবে আমরা তাদের কাছ থেকে কোনো ফি নিব না। আচ্ছা, তারা মানে যারা স্কুল কলেজে তাদের কাজে নয়, যারা স্টুডেন্ট তাদের কাছ থেকে আমরা ফি নিব না। তো এরকম সুযোগ পাওয়ায় অনেক ইয়ং স্টুডেন্টরা যারা ছিল সেই সময় কাজকর্মে ছিল না, তারা এই সুযোগ পেয়েছে। সুযোগ পাওয়ার কারণে বর্তমানে তারাই ব্যাডমিন্টনকে এখন লিডিং করতেছে। এক ক্যাটাগরির মধ্যে যে আমাদের সীমিত কয়েকজন খেলোয়াড় আছেন, তার মধ্যে এরাই বেশি, যারা এই সুবিধা পেয়েছিল। এক সময় আপনারা তাদেরকে সাপোর্ট দিয়েছেন, আর এখন তারা ব্যাডমিন্টনটাকে এগিয়ে নিচ্ছে। আচ্ছা, এখন কি বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশন ইউকে কোনো প্রতি বছর কয়টা টুর্নামেন্ট করে? এরকম টুর্নামেন্টটা বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশন ইউকের উদ্যোগে একটাই আমাদের অ্যানুয়াল টুর্নামেন্ট হয়। আচ্ছা, বার্ষিক। কিন্তু টুর্নামেন্ট তো হয় অনেক টুর্নামেন্ট যারা করে তারা কিন্তু আমাদের একটা লিস্ট আছে, প্লেয়ারদের ক্যাটাগরি লিস্ট আছে, তারা কিন্তু ক্যাটাগরি লিস্টটা আমরা ফলো করে। যখনই তারা কোনো টুর্নামেন্ট দিবে তখনই তারা লিখবে উই অনলি ইউজ বিবিএফ ইউকে, বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশন ইউকে প্লেয়ার ক্যাটাগরি লিস্ট। তো লিস্টের বাইরে কিন্তু তারা যায় না। মানে আপনারা একটা নিয়ন্ত্রক সংস্থার মতো হয়ে গেছে, যেমন ফিফার যেরকম একটা যে সবকিছু দেখভাল নিয়ম নীতিগুলা সেইরকম আমাদের হয়ে গেছে। আচ্ছা, মানে যারাই আয়োজন করে তারা আপনাদের নিয়মগুলো ফলো করে থাকে। নিয়মগুলো ফলো করে, আর ফলো করার কারণেই টুর্নামেন্টটা শান্তিভাবে সুষ্ঠুভাবে শেষ হয়। আচ্ছা আচ্ছা, মানে বিশেষ করে যারা দুর্বল প্লেয়ার আছে তারা একটা নির্দিষ্ট ক্যাটাগরিতে নিজেদের সমকক্ষ প্লেয়ারদের সাথে কম্পিটিশন করতে পারে। তারা যখনই আমাদের টুর্নামেন্ট হয় তখন আমাদের কিছু কিছু ক্যাটাগরি থাকে, যেমন বলি আমরা এ গ্রুপ, এরা খেলবে এ এন্ড বি ওর এ ওই রকম থাকে। তখন সে জানতে পারবে যে সে কোন ক্যাটাগরিতে গিয়ে খেলছে, তখন তার আর ভয় থাকবে না যে আমার সঙ্গে ভালো একজন খেলোয়াড় খেলবে, এইরকম ভয় থাকবে না। সে তার ওই যে চিন্তা মন মানসিকতা তার এটাই থাকবে যে আমি লেভেলটা অন্ততপক্ষে জানবে যে আমি কোন লেভেলে গিয়ে খেলছি। তার মানে তো প্রত্যেক ক্যাটাগরিতে তাহলে পুরস্কারও আলাদা আছে, চ্যাম্পিয়ন, রানার্স আপ আছে। আমরা আলাদা ভাবে আমরা ক্যাটাগরিগুলো করি, আর আলাদা ভাবে আমরা পুরস্কার দেই। জি, আচ্ছা, ব্যাডমিন্টন যেহেতু সেখানে বেশ ওতপ্রোতভাবে জড়িত, বাংলাদেশে বিশেষ করে আপনার এলাকা বিয়ানীবাজারে ব্যাডমিন্টন নিয়ে কাজ করার কোনো ইচ্ছা বা পরিকল্পনা আছে কিনা? আসলে আমরা বিবিএফইউকে গঠন করেছিলাম। এর আগে বিবিএফইউকে গঠন করার আগে আমাদের যারা বড় ভাইরা ক্লাব করেছিলেন, টাওয়ার আমলেট ক্লাব, তাদের অনেকবার বাংলাদেশে বারবার এই ট্যুর হয়েছে। তো লাস্ট যে ট্যুরটা হয়েছে সেই ট্যুরে আমি তাদের সফর সঙ্গী ছিলাম। আচ্ছা, আমরা এইখান থেকে এসে আমরা ঢাকাতে খেলেছি, সিলেটেও খেলেছি, তারপরে আমাদের বিয়ানীবাজারেও একটা খেলা হয়েছিল। আর বিয়ানীবাজারে সবচেয়ে বড় যে জিনিসটা, যে খেলাটা হয়েছিল, সেটা বাংলাদেশের প্রথম বাংলাদেশে একটা টেম্পোরারি পোর্টেবল আপনার ইনডোর করে সেই টুর্নামেন্টটা একদিনের জন্য হয়েছিল। আর তারপরে আমাদের এইরকম ব্যাডমিন্টন চলতে থাকে। পরপর আমার ফখরুল ভাই ব্যাডমিন্টন যে টুর্নামেন্টটা, যেটা আমার নিজস্ব, সেই টুর্নামেন্টটা 3 বার হয়েছিল বিশাল আকারে টুর্নামেন্ট। বাংলাদেশের সকল খেলোয়াড় খেলেছে বিয়ানীবাজারে। সেটার মধ্যেও আমাদের ক্যাটাগরি ছিল। আমরা একটা ক্যাটাগরি করেছিলাম ওপেন উন্মুক্ত, একটা ক্যাটাগরি আমরা করেছিলাম থানা চ্যাম্পিয়নশিপ, আর একটা ক্যাটাগরি করেছিলাম মিক্স অ্যান্ড ম্যাচ। এবং প্রথমবারের মতো বিয়ানীবাজারে ওই যে স্টুডেন্ট লেভেল যে খেলাটা হয়েছিল, সেটা হয়েছিল মানে যারা শিক্ষার্থী আছে তাদের জন্য, শিক্ষার্থীদের জন্য খেলাটা। অনেক স্টুডেন্ট, আমার মনে হয় 100-এর উপরে টিম ছিল। কারণ তাদের সুযোগ সুবিধাও, আমি ওই যে আগে বলছিলাম না যে লন্ডনে যেরকম যে স্টুডেন্টদেরকে আমাদের ফি না নেওয়ার জন্য সকলকে নির্ধারণ করেছিলাম, সমানভাবে যে আমাদের বিয়ানীবাজারে যে স্টুডেন্টের খেলাটা
হয়েছিল, তখন আমাদের কোনো ফি, তাদের শাটল টাটল, বেসিক্যালি আমার ফখরুল ভাইয়ের ব্যাডমিন্টন যে টুর্নামেন্ট হয়েছিল এটাতে কোনোটাতেই আমি ফি নেইনি। আচ্ছা আচ্ছা, বা শাটলগুলোও ফ্রি ছিল। বুঝতে পারছি, মানে পুরো টুর্নামেন্ট আপনার অর্থায়নে ছিল। সবাই বলে, আর আমি নিজেও বলি যে ব্যাডমিন্টনটা হচ্ছে গিয়ে আমার পেশা নয়, আমার নেশা। যার কারণে আমার নেশা মেটাতে গিয়ে আমি অনেক কিছু করি। আচ্ছা, আর সকলের সাহায্যই পাই আমাদের এলাকাতে বা ওই দেশে যখন আমি টুর্নামেন্ট করি, আলহামদুলিল্লাহ সকলে আমাকে সাহায্য করে। আচ্ছা, বিয়ানীবাজারে এখন বিশেষ কিছু করার কোনো চিন্তা আছে কিনা? যেমন ইনডোর, একটা স্থায়ী ইনডোর করে সেখানে যাতে নিয়মিত খেলাধুলা হয়। আমার অনেক দিনের চিন্তা ভাবনা, স্বপ্ন যে বিয়ানীবাজারে একটা ইনডোর করব। আচ্ছা, আর ইনডোর না করলে একাডেমি হবে না। আর একাডেমি যদি আপনি না করেন তাহলে আপনি ভালো প্লেয়ার পাবেন না। তো আমি দেখেছি, আমি 4 জন বিয়ানীবাজার, আমার স্বপ্ন ছিল বিয়ানীবাজার থেকে 4 জন খেলোয়াড়কে আমি সিলেটে দেব বা ঢাকায় দিব, দিয়ে তাদের যে সাপোর্টটা আছে, স্পন্সরটা আমি করব। কিন্তু আমি দিয়েছিলাম, দুর্ভাগ্যক্রমে 3 জন খেলোয়াড় আর টিকতে পারিনি। আচ্ছা আচ্ছা, প্রথমে আমি সিলেটে দিয়েছিলাম প্রাইমারি লেভেলে, তারপরে আমি ঢাকাতে দিয়েছিলাম। কিন্তু ঢাকাতে একজন টিকেছে বলে আজকে সে বাংলাদেশের সেরা খেলোয়াড় নয়, কিন্তু সেরাদের মধ্যে এক তালিকায় আছে। আচ্ছা, তার নাম নিশান। আচ্ছা আচ্ছা, বেশ জনপ্রিয় সিলেটে বা সারা বাংলাদেশে পরিচিত মুখ। আপনি তো যেহেতু ব্যাডমিন্টনের সাথে আছেন, বাংলাদেশের ব্যাডমিন্টনকে মানে জাতীয়ভাবে বাংলাদেশের ব্যাডমিন্টনকে কতটা ফলো করেন বা কীরকম অবস্থায় দেখেন? আমি সবসময়ই বাংলাদেশের ব্যাডমিন্টনকে ফলো করি। এখন তো মিডিয়ার যুগ না, আমরা ফেসবুকে বলেন আর লাইভ বলেন আমি দেখি। আমাদের বাংলাদেশ ব্যাডমিন্টনের সম্বন্ধে আমি অনেক সময় ফেসবুকেও লেখালেখি করি, আমি নিউজ পেপারে লেখালেখি। আমাদের ব্যাডমিন্টনটার এমন একটা স্তর, আমাদের খেলোয়াড়দের অনেক মেধাবী, অনেক মেধা আছে। আমি বিশ্বের অনেক জায়গায় দেখেছি, কিন্তু আমাদের যে খেলোয়াড় আপনি কম্পেয়ার করলে আমাদের সারা বাংলাদেশ জুড়ে যে খেলোয়াড়রা, তাদের অনেক মেধা আছে। এখন মেধা বিকাশের জন্য তো আপনার সেই রকম পরিবেশের দরকার। আজকে ন্যাশনালের জাতীয় দলের হয়ে খেলছে, জাতীয় দলের ক্যাম্পিংয়ে ইনজুর্ড হচ্ছে, তার কোনো চিকিৎসা নাই। জাতীয় দলের হয়ে তারা বিদেশে যাচ্ছে, তাদের কোনো সাপোর্ট নাই, স্পন্সর নাই, তারপর হচ্ছে কোনো মান্থলি স্যালারিও নাই। আমি মালয়েশিয়ায় দেখেছি যে তাদের যারা ন্যাশনাল দলে খেলছে তাদের একটা স্যালারি আছে। জি জি, তো স্যালারি থেকে উৎসাহ হচ্ছে, কারণ ব্যাডমিন্টন ইজ এ ভেরি এক্সপেন্সিভ গেম। সেটাই, সাপোর্ট না পেলে এখানে টিকে থাকা। তারপরে বিদেশি কোচের, শুধু একজন কোচ আনলে তো হবে না। আপনারা দেখেন যে ক্রিকেটের আজকে উন্নত হয়েছে, ক্রিকেটের এক একটা খেলোয়াড়ের সঙ্গে এক একজন কোচ থাকে। এখন একজন বিদেশি কোচ এনে, তখন আমাদের বাংলাদেশে অনেক কোচরাও আছেন, তাদেরকে যদি ইনভলভ করা হয় সেই কোচিংয়ে, তখন গিয়া আমাদের খেলাটার মানটা, আমি অনেকবার দেখেছি যে গত সাফ গেমে বা অনেক সময় যে কোচ নিয়ে যে মারামারিটা হয়, সেটা কিন্তু অনাকাঙ্ক্ষিত ঘটনা হয়ে থাকে। সেটা খুবই খারাপ, কারণ এটা অনাকাঙ্ক্ষিত ঘটনা যখন হয় তখন খেলোয়াড়দের একটা যে রেসপেক্ট আছে কোচের প্রতি, সেটা চলে যায়। আর একজন কোচ, আমি বারবারই ওদেরকে বলেছি যে ফেডারেশনকে আমি চিঠি দিয়েছি, বলছি যে আমরা একজন কোচ হলে হবে না, আমাদের অনেক কোচের সংখ্যা বাড়াতে হবে, মানসম্মতভাবে হতে হবে। কারণ বাংলাদেশের বর্তমান যে আমাদের জননেত্রী, উনি আমাদের খেলাধুলা এই সকল বিষয়ে অনেক, কিন্তু মানে আপনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথা বলছেন। জি, উনি তো আমাদের খেলাধুলার প্রতি খুবই আগ্রহী মানুষ, সব খেলারই খবর রাখেন। হ্যাঁ, আগ্রহী রাখেন। আমরা যদি উনির কাছেও গিয়ে বলি যে আমাদের অনুদানটা ব্যাডমিন্টনে খুব কম আসছে, আমরা বিদেশি কোচ যদি আমরা সংগ্রহ করতে পারি, বিদেশি কোচরা যদি আমরা আনতে পারি, তাহলে আমাদের অনেক ভালো হবে। আমাদের যে খেলোয়াড়রা আছে, ছোট্ট ছোট্ট খেলোয়াড়রা, ধামাল ছেলেদের মতো, আমি তো তাদেরকে দেখে কি বলবো, স্ট্রেঞ্জ হয়ে যাই। এই যে আমাদের সিলেটের মঙ্গল গৌরব, তারপরে আকিব, সালমান, তারপরে শিবগাত, এদের বয়স তো অল্প, লুকমান, কিন্তু তাদের খেলাটা কত সুন্দর খেলা, মানে মেধাবী, তারা মেধাবী। আর তাদের যে একটা লেভেল আছে, বাইরে গিয়ে কিন্তু সেই খেলাটা খেলতে পারে না, কারণ বাংলাদেশের যে লেভেলটা আছে, লেভেলের জন্য তারা বাংলাদেশের জন্য বেস্ট, কিন্তু বাইরে খেলতে হলে তো বাইরের কোচের দরকার।
বাইরের কোচের দরকার বা বাইরের সাথে কম্পিটিশনটাও দরকার। দেশের তো অনেক কোচরা আছেন, দেশের কোচদেরকেও হয় কি যখনই কোনো ধরনের ক্যাম্পিং শুরু হয়ে যায় তখন সুজনপ্রীতি শুরু হয়ে যায়। আজকে দেখেন যারা জাতীয়ভাবে খেলছে, জাতীয় দলের হয়ে খেলছে, তাদের কোচরা কিন্তু কোচ হয়ে বাংলাদেশের ন্যাশনাল টিমে যেতে পারে না। তাদেরকে যদি হেড কোচও না করেন, অন্তত পক্ষে কোচের সঙ্গে কাজ করার, কারণ সে জানে তার স্টুডেন্টটা কীরকম। এই সুযোগটাও পর্যন্ত আমরা বাংলাদেশে দেওয়া হচ্ছে না। দর্শক, আমাদের অনুষ্ঠানের আর খুব বেশি সময় হাতে নেই, আমরা শেষ করব। তবে শেষ করার আগে আমাদের অতিথির কাছ থেকে আরেকটি বিষয় আমরা জেনে নেব, যেটা হচ্ছে যে আমাদের অতিথি ফখরুল ইসলাম, যিনি প্রেরণা যুবচক্র বিয়ানীবাজারের প্রতিষ্ঠাতা। এই সংগঠন সম্পর্কে যদি আপনি আমাদেরকে কিছু বলেন। যে প্রেরণা মুক্তবুদ্ধি চর্চা, মননশীলতা বিকাশে প্রেরণা যুবচক্রের মেইন উদ্দেশ্যটা হলো আমাদের যারা মেধা নিয়ে লুকিয়ে আছে, সেই মেধা বিকাশের জন্য আমাদের প্রেরণা যুবচক্রটা যাত্রা হয়েছে। এই থেকে বিয়ানীবাজারের আমরা যে কার্যক্রম গত 2 বছরে করেছি, সেটা মানে সুনামের সহিত এবং গর্বের সহিত বলতে পারি যে বিয়ানীবাজারে অনেক কম সংগঠন আছে যেগুলা যে এইসব কাজ আমাদের প্রেরণার কম্পেয়ার টু প্রেরণা এইসব কাজ করেনি। আমরা প্রেরণা করেছি। আমাদের প্রেরণার যখন জন্মলগ্নে আমরা করেছি, একজন দরিদ্র ছাত্রকে দিয়ে আমরা শুরু করেছিলাম। তারকে আমরা ক্র্যাচেস দিয়েছিলাম, পঙ্গু ছাত্র। এরপরে আমাদের যে নিরাপদ সড়ক চাই, তারপরে কবিতা আবৃত্তি ধারাবাহিকভাবে প্রতি বছরই আমাদের হয়, খেরাত প্রতিযোগিতা, তারপরে চিত্রাঙ্কন, এই আমাদের সামাজিক সাংস্কৃতিক। তারপরে ওই যে আর্থ মানবতার সেবায় আমাদের রমজান মাসে যে প্যাকেজগুলো থাকে, তারপরে আমাদের যে কম্বল শীত বস্ত্র বিতরণ গরিবদের মধ্যে, আর আমরা যারা গরিব ছাত্রছাত্রী আছে সেগুলা তাদের ভর্তির বা যতটুকু সাহায্য লাগে শিক্ষাবৃত্তি যেটা। আর সবচেয়ে বড় যে জিনিস হচ্ছে গিয়ে যে বিয়ানীবাজারের অনেক জ্ঞানী গুণীজন আমাদেরকে অনেক তারিফ করেছেন যে আমাদের প্রচারণা বা আমরা যে অনুষ্ঠান করি, যে একটা যে বিতরণের, এটা আমরা আয়োজনটা আমরা ধুমধামভাবে করি, কিন্তু বিতরণটা আমরা কিন্তু চোখ আড়ালে করি। যাদের কাছেই দেই আমরা, এইটা কিন্তু বিতরণের কোনো ছবিগুলো আমরা দেই না। মানে এখানে প্রচার নয়, আসল হচ্ছে যে কাজ করাটাই এখানে আসল। সেটাকে আমরা প্রাধান্য দিয়ে আমাদের সংগঠনটি চলে। এখানে সামাজিক যে দায়বদ্ধতা, সেটাই বোধহয় আসল। আচ্ছা দর্শক, আমরা একেবারে অনুষ্ঠানের শেষ মুহূর্তে চলে এসেছি। আমাদের অতিথির কাছে আজকের শেষ প্রশ্ন, আপনাদের যে বিয়ানীবাজার ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন আছে, সেটার সাথে আপনি জড়িত কিনা? বিয়ানীবাজার ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনটা মূলত আমার সঙ্গে আলাপ করে সেটার কার্যক্রম শুরু হয়েছিল। তারপরে আমি যখন আমার মনে হয় 15 সালে যখন দেশে আসি, তো হঠাৎ করে কমিটিটা ঘোষণা করা হলো, আমার সামনেই ঘোষণা করা হয়েছে। আমি খুবই খুশি হয়েছিলাম। কিন্তু ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের মাধ্যমে কয়টা টুর্নামেন্ট হয়েছে, ধুমধামে টুর্নামেন্ট হয়েছে শুধু, কিন্তু কার্যক্রমটা খুবই অলসতার সহিত এগিয়ে যাচ্ছে। কারণ একটা কার্যক্রমে গতিটা নাই। কার্যক্রমে গতিটা নাই বলতে যারা আছে তাদের যে একটা কমিটি করতে হইলে সবচেয়ে বড় জিনিসটা হচ্ছে কমিউনিকেশন। এখন যদি খেলোয়াড়দের সঙ্গে পুরা বছর না থাকে, শুধু সিজনে আসার বাদে যদি কমিউনিকেশনটা হয়, তাহলে সেটা তো একটা অ্যাসোসিয়েশনের ব্যর্থতা আমি মনে করি। কারণ খেলোয়াড়দের তো সারা বছরই তারা খেলোয়াড়, তারা তো 3 মাসের জন্য খেলোয়াড় নাই। হয়তো 3 মাসের জন্য আমাদের ইনডোর নাই, আউটডোর আছে, কিন্তু তারপরে হয়তো খেলোয়াড়দেরকে নিয়ে বসার একটা সুযোগ, বা চাইলে মনে করেন যে তারা যদি উদ্যোগ নিয়ে একটা ইনডোরও করতে পারে। ইনডোরের জন্য আমি তাদেরকে বারবার বলেছি, যেটা আমি আশা আল্লাহ রকম আমি
আগামী 2-1 মাসের মধ্যে আমার নিজের উদ্যোগে আমি করব। কিন্তু একজন যদি উদ্যোগ না নেয় তাহলে তো আমি বারবার বলে তো আর আমার লাভ নেই। কিন্তু সেই ব্যর্থতার কারণে আমি আমার নিজের পক্ষ থেকে আমি উদ্যোগ নিয়েছি। অ্যাসোসিয়েশনটা করার মূল উদ্দেশ্যটাই ছিল যে খেলোয়াড় বানার, কিন্তু একটা শুধু বছরে 2 বছরে টুর্নামেন্ট দিলে তো আর আপনি খেলোয়াড়টা তো আর পাবেন না। আশা করি সংশ্লিষ্ট যারা আছেন তারা আমাদের অনুষ্ঠান দেখছেন এবং এই ব্যাপারে আরও উদ্যোগী হবেন। দর্শক, আমরা আমাদের অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। ফখরুল ইসলাম আমাদের সাথে ছিলেন আজকের অতিথি হিসাবে দুর্বাসী স্বজন অনুষ্ঠানে। তার পুরো জীবনটাই আসলে ব্যাডমিন্টনময়, সেজন্য আমাদের পুরো অনুষ্ঠানটাই আসলে ব্যাডমিন্টন নিয়ে কথাবার্তা বেশি হয়ে গেছে। ফখরুল ইসলাম, আমাদের সাথে যোগ দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাদেরকে, আপনারা আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম। দর্শক, বাংলা ভিউ টিভির সাপ্তাহিক নিয়মিত আয়োজন দুর্বাসী স্বজন অনুষ্ঠান প্রতি মঙ্গলবার রাতে প্রচারিত হয়। আমাদের সাথেই থাকুন, বাংলা ভিউয়ের সাথেই থাকুন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। শুভরাত্রি।